আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি। নির্বাচন বানচালে নানা ফাঁদ পাতা হচ্ছে জানিয়ে কোনো ফাঁদে পা না দিতে নেতাকর্মীদের সতর্ক করেছে বিএনপি। দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নেতারা বলেন, জনগণ ভীত সন্ত্রস্ত হয় এমন কার্যক্রম থেকে সবাইকে বিরত থাকতে হবে। আরও জানাচ্ছেন রুদ্র রফিক। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজন করা হয় দোয়া ও মিলাদ মাহফিল। আমাদের মাতাকে পরিপূর্ণ সুস্থ করে এই দেশ। এতে যোগ দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠায় বেগম জিয়ার আত্মত্যাগের কথা তুলে ধরেন নেতারা। আমরা বুঝতে পেরেছি যে নাকি ওই সময় খাদ্যদ্রব্যের সঙ্গে বোধহয় কোনো বিষাক্ত কোনো জিনিস মিশিয়ে দেওয়া হতো। দেশনেত্রী বেগম খালেদার জেল জীবনে ওনার উপরে কতটুকু নিপীড়ন হয়েছে, কতটুকু অত্যাচার হয়েছে, কারা কারা এর সঙ্গে দায়ী, তাদের সকলের একটা বিচার করা উচিত বলে আমি বিশ্বাস করি এবং মনে করি। সুযোগ তৈরি হলেও গণতন্ত্র এখনো জনগণের নাগালের বাইরে বলে জানান বিএনপি নেতারা। অতীতের মতো আগামীতেও খালেদা জিয়ার হাত ধরেই দেশে গণতন্ত্র আসবে বলে প্রত্যাশা তাদের। ভোটের ফলাফল গণনার আগ মুহূর্ত পর্যন্ত জাতির কাছে একটা সংশয় আছে, নির্বাচন হবে তো, অর্থাৎ একটা ষড়যন্ত্র চলমান আছে নির্বাচনকে বানচাল করার জন্য। আমরা সতর্ক সজাগ থাকবো, কারো পাতানো ফাঁদে বা কারো পাতানো কথা উত্তর দিয়ে যাতে গণতন্ত্রে ভুলণ্ঠিত না হয়। জনগণের মন জয় করার চেষ্টা করব, এমন কিছু করব না যাতে জনগণ অসন্তুষ্ট হয় বা জনগণ ভীত সন্ত্রস্ত হয়। সব ষড়যন্ত্র মোকাবেলায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান বিএনপি নেতাদের। রুদ্র রফিক, আরটিভি, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই দোয়া ও মিলাদ মাহফিলে লন্ডন থেকে ভার্চুয়ালি অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা। এ সময় বেগম জিয়ার সুস্থতার পাশাপাশি দেশের মঙ্গল কামনা করা হয়। এছাড়া মহান মুক্তিযুদ্ধে শহীদ ও জুলাই গণ অভ্যুত্থানে নিহতদের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ফুলের তোড়া উপহার পাঠিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন একথা জানান। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ের কর্মকর্তারা গুলশানে বেগম খালেদা জিয়ার বাসায় ফুলের তোড়া নিয়ে গেছেন। প্রধান উপদেষ্টার একান্ত সচিব সজীব এম খায়রুল ইসলাম ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নাজমুল ইসলাম বিকেল ৪টায় চেয়ারপারসনের বাসা ফিরোজায় চেয়ারপারসনের একান্ত সচিব ABM আব্দুস সাত্তারের কাছে প্রধান উপদেষ্টার ফুলের তোড়া হস্তান্তর করেন। স্বৈরাচার এরশাদ কিংবা ফ্যাসিবাদ হাসিনার বিরুদ্ধে আপোষহীন লড়াইয়ের নেতৃত্ব দিয়ে বরাবরই আলোচনায় বেগম খালেদা জিয়া। ক্ষমতাসীনদের বিরুদ্ধে দাঁড়িয়ে চড়া মূল্য দিতে হয়েছে তাঁকে। তবু অন্যায়ের সঙ্গে আপোষ না করে খেতাব পেয়েছেন আপোষহীন নেত্রীর। ৮০ পেরিয়ে ৮১ বছরে পা দিলেও দলীয় প্রধানের জন্মদিনে বিগত দিনের মতো এবারও নেই আড়ম্বরপূর্ণ কোনো আয়োজন। মাইদুর রহমান রুবেল তুলে ধরছেন খালেদা জিয়ার সংগ্রামী জীবনের খণ্ডচিত্র। ৫৬,০০০ বর্গমাইলের বাংলাদেশের ৫৪ বছরের রাজনীতির আকাশে অনেকের নাম থাকলেও বেগম খালেদা জিয়ার নাম জড়িয়ে আছে অনন্য উচ্চতায়। ১৯৪৫ সালের ১৫ই আগস্ট দিনাজপুরে বাবা ইস্কান্দার মজুমদার এবং মা বেগম তৈয়বা মজুমদারের ঘর আলোকিত করে জন্ম নেয় খালেদা খনম পুতুল। ৩ ভাই ২ বোনের মধ্যে পুতুল ছিলেন তৃতীয়। তাদের আদিনিবাস ফেনীতে। ১৯৬০ সালে সেনা কর্মকর্তা জিয়াউর রহমানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের ঘরে জন্ম নেন তারেক রহমান ও আরাফাত রহমান। স্বামী জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেয় ৭১-এর মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনী বন্দী করেন খালেদা জিয়াকে। পরে ১৯৮১ সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান শহীদ হলে দেশের প্রয়োজনে ঘরের চৌকাঠ পেরিয়ে গৃহবধূ খালেদা জিয়া আসেন রাজনীতিতে। স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলনের নেতৃত্ব দিয়ে জনতার রায়ে অসীন হন দেশনেত্রী প্রধানমন্ত্রী হিসেবে। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর আসন অলংকৃত করেন খালেদা জিয়া। ছিলেন সার্কের প্রথম নারী চেয়ারপারসনও।
তিনবার দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন খালেদা জিয়া। মানুষের দাবি আদায়ে সবসময় সোচ্চার ছিলেন রাজপথে। 2014 ও 2018 নির্বাচনে ফ্যাসিবাদী সরকার শেখ হাসিনার বিরোধিতা করে হন গৃহবন্দী। তারা মিথ্যা কথা বলছে। 111 এবং স্বৈরাচার শেখ হাসিনা কারাগারে পাঠান আপসহীন এই নেত্রীকে। হামলা মামলার নানা ঘাত প্রতিঘাত পার হয়ে গণতন্ত্রের জন্য উচ্চকিত কণ্ঠ ছিল খালেদা জিয়ার। বড় সন্তানের দীর্ঘ নির্বাসন আর ছোট সন্তান আরাফাত রহমানকে হারিয়ে হয়ে পড়েন নিঃসঙ্গ জীবনের বাসিন্দা। নানা জটিল রোগে আক্রান্ত হয়ে সময় কাটে হাসপাতালের বিছানায়। 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে মুক্তি মিললে দেশবাসীর কাছে আশার কেন্দ্রবিন্দু হয়ে আলো ছড়াচ্ছেন গণতন্ত্রের এই নেত্রী। তবে তার জন্মদিনে কেক কাটতে নিষেধ করা হয়েছে দলের পক্ষ থেকেই। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং কোনো শক্তি নির্বাচন অনুষ্ঠানকে বাধাগ্রস্ত করতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দুপুরে মাগুরা শহরে পারন্দুয়ালিতে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদ মেহেদী হাসান রাব্বি ও একই এলাকার আল আমিনের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। এরই মধ্যে নির্বাচন পরিচালনার সাথে সম্পৃক্ত সব দপ্তর বিষয়টি নিয়ে কাজ করছে বলে জানান তিনি। সক্রিয় রাজনীতিতে যুক্ত হতে চান না ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্প্রতি মালয়েশিয়া সফরে গিয়ে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা বার্নামাকে দেয়া সাক্ষাৎকারে একথা জানান বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান। এ সময় তিনি জানান, সংস্কারের যে লক্ষ্য নিয়ে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে সেটি বাস্তবায়নে কাজ করছে চলমান সরকার। এছাড়া দেশ সঠিক পথে এগিয়ে যাওয়ায় আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকার প্রস্তুত বলেও সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি। আসন্ন নির্বাচনে বাংলাদেশের মানুষ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনপ্রতিনিধি বেছে নেওয়ার সুযোগ পাবে বলে আশা করেন প্রধান উপদেষ্টা। জন্মাষ্টমী উপলক্ষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এক বাণীতে সব ধর্মবর্ণের মানুষের পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্য রক্ষার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, শ্রীকৃষ্ণ আজীবন ন্যায়, শান্তি ও মানবপ্রেমের বার্তা দিয়েছেন, যা আজও অনুপ্রেরণার। বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের সংস্কৃতির শক্তি উল্লেখ করে তিনি সতর্ক থাকার আহ্বান জানান, যেন কেউ ভ্রাতৃত্ব ও শান্তি নষ্ট করতে না পারে। তিনি আশা প্রকাশ করে জানান, শ্রীকৃষ্ণের শিক্ষা আমাদের সমাজে ভ্রাতৃত্ব বোধকে আরও দৃঢ় করবে এবং বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ে তুলবে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, শেখ মুজিবুর রহমান জাতির পিতা নন, তবে স্বাধীনতা অর্জনে তার ভূমিকা ও ত্যাগ অনস্বীকার্য। কিন্তু একই সঙ্গে তার শাসনামলে ঘটে যাওয়া জাতীয় ট্র্যাজেডিকেও ভুলে যাওয়া যাবে না। তার নেতৃত্বেই বাংলাদেশকে ভারতের এক ধরনের করদ রাজ্যে পরিণত করা হয়। 1972 সালের গণবিরোধী সংবিধান চাপিয়ে দেওয়া হয় এবং লুণ্ঠন, রাজনৈতিক হত্যাকাণ্ড ও একদলীয় বাকশাল শাসনের ভিত্তি গড়ে তোলা হয়। বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি। বলেন, আওয়ামী লীগের ফ্যাসিবাদী রাজনীতির মূল কেন্দ্রে রয়েছে মুজিব পূজা, যা ব্যবহার করা হয়েছে জনগণকে দমন করতে, দেশকে লুটপাট করতে। সিলেটে লুট হওয়া পাথর দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করে সাদা পাথর পর্যটন স্পটে প্রতিস্থাপন করছে জেলা প্রশাসন। পাথর উদ্ধারে গত দুদিন ধরে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। পাশাপাশি লুটপাটে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারেও অভিযান চলছে। এরই মধ্যে সিলেট থেকে 12,000 এবং ডেমরার সারুলিয়ার 7টি প্রতিষ্ঠান থেকে আনুমানিক 40,000 ঘনফুট পাথর জব্দ করেছে প্রশাসন। সিলেট প্রতিনিধি রাজ্জাক রুনু ও হাসান মোহাম্মদ শামীমের পাঠানো তথ্য ও চিত্র আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ থেকে সাদা পাথর লুটপাটের খবরে নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। গোপন তথ্যের ভিত্তিতে সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে অভিযান শুরু করে যৌথ বাহিনী। বৃহস্পতিবার 7 দিনের মধ্যে সব পাথর পর্যটন স্পটে প্রতিস্থাপনের আদেশ দেয় হাইকোর্ট। স্থানীয়দের দাবি, লুট করা পাথরের বড় একটি অংশ এখনো সাদা পাথর এলাকার আশপাশের পাথর ভাঙানো মিলেই মজুত রয়েছে। বেশি অংশ সুনামগঞ্জি লোকে আইসা নিয়ে গেছে। এরা বড় বড় নৌকা আনছে, 300 ফুটি, 150 ফুটি, 250 ফুটি নৌকা নিয়ে আসছে। এরা নিয়ে আইসা বালু পাথর নিয়ে সুনামগঞ্জিরা বড় বড় নৌকা লইয়া ওতা গর্ত করিয়া তারা বালু নিছেন, পাথর নিছেন,
লুটপাট করিয়া খাইছেন। সিলেটের স্থানীয় পর্যটন ব্যবসায়ীরা বলছেন প্রায় 200 থেকে 250 কোটি টাকার আনুমানিক 2 লাখ ঘনফুট সাদা পাথর লুট করা হয়েছে। এগুলো প্রতিস্থাপন না করা গেলে হুমকির মুখে পড়বে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য ও পর্যটন শিল্প। এদিকে ভোলাগঞ্জ থেকে লুট করা আনুমানিক 40,000 ঘনফুট আস্ত ও ভাঙা পাথর ঢাকার ডেমরার সারুলিয়া থেকে উদ্ধার করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন। আব্দুল হামিদ, RTV। নাগরিকের ব্যক্তিগত তথ্য চুরি কিংবা মোবাইল ফোনে আড়ি পাততে 1,500 কোটি টাকা খরচ করে নজরদারি সরঞ্জাম কিনেছিল আওয়ামী লীগ সরকার। ব্যক্তির অবস্থান শনাক্ত করতে 2016 থেকে 2024 সালের মধ্যে পুলিশ, র্যাব ও ন্যাশনাল টেলিকমিউনিকেশনের মনিটরিং সেন্টার NTMC যৌথভাবে এসব সরঞ্জাম কেনে। বিশেষজ্ঞরা বলছেন দেশের স্বার্থে কেনার যন্ত্র দিয়ে দমন করা হতো বিরোধী মত। সাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত। দেশের নিরাপত্তা কিংবা বহির্বিশ্বের আক্রমণ থেকে রক্ষার জন্য মোবাইল ফোনে আড়ি পেতে ব্যক্তির অবস্থান শনাক্ত করে থাকে আইন শৃঙ্খলা বাহিনী। বাংলাদেশেও এর ব্যতিক্রম নয়। পরিচয় শনাক্তে ILIS, GPS ট্র্যাকার, স্যাটেলাইট যোগাযোগ বিশ্লেষণ যন্ত্র, কথোপকথনে থাকা ব্যক্তিদের শনাক্ত পদ্ধতি এবং ম্যান ইন দ্য মিডল টুল সহ বিভিন্ন প্রযুক্তি নির্ভর সরঞ্জাম কেনে বিগত ফ্যাসিস্ট সরকার, যেখানে খরচ হয়েছে 1,500 কোটি টাকারও বেশি। বিশেষজ্ঞরা বলছেন অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা পরিস্থিতি ও বৈদেশিক গোয়েন্দা বৃত্তি এবং সার্বভৌমত্ব রক্ষায় এমন যন্ত্রের দরকার আছে, তবে ব্যবহারে থাকতে হবে স্বচ্ছতা। কি কারণে ঠিকার করা হলো, এর সঙ্গে তৎসংশ্লিষ্ট কোন গোয়েন্দার কোন পরিচালক এর সাথে সম্পৃক্ত, এটা যখন জবাবদিহিতার আওতাধীন আসবে তখন এর যচ্ছেতায় ভাবে যে কাউকে আপনি চাইলে ট্রিগার করতে পারবেন না। ইলেকট্রনিক গোয়েন্দা সংস্থাকে নিষ্ক্রিয় করলে এটা কিন্তু আমাদের জন্য সুফল বয়ে আনবে না। সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ডক্টর তহিদুল হক বলছেন রাষ্ট্রযন্ত্রের অপব্যবহারের কারণে নিরাপত্তা নিশ্চিত হয়নি, বরং খর্ব হয়েছে মানুষের মত প্রকাশের স্বাধীনতা। দুটি জায়গাতেই, একটি হচ্ছে যে নিরাপত্তার যে প্রসঙ্গ এবং আমার যে যথাযথভাবে এই কাজটি সম্পন্ন করা, দুটির কোনোটি পরিপূর্ণভাবে হয়নি। তার মানে দুই জায়গাতেই একটা বড় ধরনের ব্যত্যয় লক্ষ্য করা যাচ্ছে। তো এই ব্যত্যয়গুলোর আমরা চাই যাতে পুনরাবৃত্তি না ঘটে। বিগত সরকারের আমলে যত গুম খুন হয়েছে তার জন্য NTMC দায় এড়াতে পারে না বলে মনে করেন তানভীর জোহা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ NTMC এটার জন্য দায়ী এবং তারা এই জাতীয় কাজ করেছে। এবং বিগত সরকারের সময় যত গুম খুনের যে বিষয়গুলো রয়েছে সেগুলো যদি আমরা তদন্ত করি তাহলে অবশ্যই NTMC তার রুল থেকে বের হয়ে আসতে পারবে না। যে কোনো কারণে আপনি যে কোনো দল করলেই আপনি ট্রিগার হবেন, এটার কোনো বৈজ্ঞানিক এবং আইনি ভিত্তি নেই। অপরাধ বিশেষজ্ঞরা মনে করেন এসব প্রযুক্তি ক্রয় করতে টেন্ডারের নামে দেয়া হয়েছে রাজনৈতিক সুবিধা। টেন্ডারের নামে কাউকে খুশি করা, কাউকে আর্থিক সুবিধা দেওয়া, রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে এই প্রসঙ্গগুলোর আমরা যেরকম পুনরাবৃত্তি চাই না, পাশাপাশি এই কাজগুলো যারা করেছেন, যারা সহযোগিতা করেছেন কিংবা এই সহযোগিতা করে যারা অর্থের ভাগ নিয়েছেন, সুযোগ পেয়েছেন, এদেরকে চিহ্নিত করে এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। নিরাপত্তার জন্য কেনা এসব যন্ত্রের সঠিক ব্যবহার নিশ্চিত করা না গেলে মানবাধিকার হুমকির মুখে পড়বে বলে মনে করেন বিশ্লেষকরা। পুরো কার্যক্রমকে সঠিক ধারায় পরিচালিত করবেন। সাকিবুর রহমান, RTV, ঢাকা। বাজারে হঠাৎ করেই অস্বাভাবিক বেড়েছে সব ধরনের সবজির দাম। বেশিরভাগের দামই 100 টাকার ঘরে। বেড়েছে ফার্মের মুরগির ডিমের দামও, আর আগে থেকেই চড়া চালের বাজার। গত 8 বছরে বিশ্ববাজারে কমলেও বিপরীত চিত্র দেশে। আরও জানাচ্ছেন আলওয়ান খান। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় অন্যান্য দিনের চেয়ে কয়েক গুণ ক্রেতা রাজধানীর কাউরান বাজারে। পণ্য সরবরাহ তুলনামূলক বেশি। পর্যাপ্ত যোগান থাকার পরও সবজির দাম নিয়ে আছে হেরফের। বেশি দামে বিক্রি করলেও ক্যামেরা দেখলেই দাম কমিয়ে বলছে বিক্রেতারা। বড়বড়ির দাম ঠিক আছে 80 টাকা মাত্র না 100 করে বিক্রি করতেছেন বলেন? আরে 80 টাকা 100 টাকা। আরে বলছি আপনারা রাগ হয়ে বলছি। সবজির দাম আগের তুলনায় কি 10 টাকা 20 টাকা 30 টাকা অনেক এক্সট্রা দাম। সো এখন মানুষ খাইতেছে খুব কম, লোক আসে খুব কম। সপ্তাহের ব্যবধানে কেজিতে 10 থেকে 20 টাকা বেড়েছে বিভিন্ন ধরনের মুরগির দাম। যে ইনকাম, এই ইনকামের মতো আমরা বাজার করতে গেলে কিছু পাই না,
একটু ডাল ভাত খাইও বাঁচতে আমাদের কষ্ট হইতেছে। বাজেট যেটা নিয়ে আসি মনে হয় যে আজকে এত টাকা বাজেটে আমার কাজ হয়ে যাবে, দেখা যাচ্ছে না আমি বাড়ি থেকে বাসা থেকে আবার টাকা আনা লাগতেছে। গত 8 বছরে বিশ্ববাজারে চালের দাম কমলেও বেড়েছে দেশে। এ নিয়ে অজুহাতের শেষ নেই বিক্রেতাদের। এলসি চালগুলো বাজারে ঢুকে তখন অ্যাভেলেবেল হইলে তখন দেখা যায় আরও কম হবে। যেমন 72 টাকা 70 টাকার মিনিংয়ের হয়ে গেছে 80-82 টাকা। 2200 টাকা নিতাম বস্তা, এগুলা 2500 টাকা আজকে। আমরাও তো কিনতে পাচ্ছি, কিন্তু সাধারণ মানুষের জন্য ভেরি ডিফিকাল্ট। বাজার সহনীয় রাখতে সরকারের কঠোর নজরদারি চায় ভোক্তারা। আমরা গরিব মানুষ, আমাদের ক্রয়ের ভিতরে যদি না থাকে তা আমরা কিভাবে কিনবো? আলোয়ান খান, RTV, ঢাকা। আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল নাসির গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান নাসির সিনটেক্স অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের। বিকেলে রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এর উদ্বোধন করা হয়। আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন নাসির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাসিম বিশ্বাস। তিনি বলেন, দীর্ঘ 48 বছর ধরে সততার সাথে কাজ করে আসছে নাসির গ্রুপ। নাসির ফ্লোট গ্লাস, নাসির সিনথেটিক পলিমার, কনসেপ্ট ফার্নিচার সহ বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে এই গ্রুপের। এবার সেই তালিকায় যুক্ত হল নাসির অ্যালুমিনিয়াম। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। আর কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ট্রাম্প পুতিন বৈঠক। স্থানীয় সময় সকাল 11:30টায় যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের অ্যাংরিজ শহরের একটি সামরিক ঘাঁটিতে বৈঠকটি অনুষ্ঠিত হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, দ্রুত সময়ের মধ্যে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ বন্ধ করাই হবে বৈঠকের আলোচ্য সূচি। বলেন, ইউক্রেন যুদ্ধ নিয়ে চুক্তি করতে প্রস্তুত পুতিন। আলাস্কার বৈঠকটি সফল হওয়ার সম্ভাবনা 75% বলেও ইঙ্গিত দেন ট্রাম্প। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও চুক্তির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। এদিকে যুদ্ধবিরতিতে রাজি না হলে নতুন করে রাশিয়াকে নিষেধাজ্ঞার মুখোমুখি করা উচিত বলে জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় আরও 32 ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে ত্রাণ নিতে এসে আইডিএফের হাতে প্রাণ হারিয়েছে 13 জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ক্রমবর্ধমান খাদ্য সংকটের মধ্যেই একই দিনে অপুষ্টিতে আরও 4 জনের মৃত্যু হয়েছে। গাজা দখলে নেতানিয়াহুর পরিকল্পনা ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা অনুমোদন দেয়। সেখানে হামলার মাত্রা আরও বাড়িয়েছে সেনারা। এটি বাস্তবায়ন হলে দক্ষিণ গাজায় গাদাগাদি করে বসবাস করতে বাধ্য হবে লাখো ফিলিস্তিনি। তেল আবিবের এই পরিকল্পনার বিরুদ্ধে নিন্দার ঝড় উঠেছে আন্তর্জাতিক মহলে। এবারে খেলার খবর। সাফ অনূর্ধ্ব 17 নারী চ্যাম্পিয়নশিপে অংশ নিতে ভুটান পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। সকালে দ্রুক এয়ারওয়েজের একটি ফ্লাইটে বাংলাদেশে ছেড়ে যায় মাহবুবুর রহমান লিটুর দল। দুপুর 1টায় ভুটান পৌঁছায় লাল সবুজের মেয়েরা। এবারের আসরে শিরোপা ধরে রাখার লক্ষ্যেই ভুটান গেছে বাংলাদেশ। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে বাংলাদেশই এবারের আসরে ফেভারিট হিসেবে মাঠে নামবে। 4 দলের এই টুর্নামেন্ট শুরু 20 আগস্ট। উদ্বোধনী দিনে স্বাগতিক ভুটানের বিপক্ষে মাঠে নামবে লিটুর দল। আসরে লাল সবুজের অন্য 2 প্রতিপক্ষ ভারত ও নেপাল। এএফসি অনূর্ধ্ব 23 এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতির অংশ হিসেবে বাহরাইনে প্রথম দিনের মতো অনুশীলন করছে বাংলাদেশ দল। প্রথম দিনের অনুশীলনে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে এক সেশন অনুশীলনে ঘাম ছড়িয়েছেন কোচ সাইফুল বারী টিটু শিশোরা। 12 দিনের অনুশীলন ক্যাম্পে বাহরাইন অনূর্ধ্ব 23 দলের বিপক্ষে 2টি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে বাংলাদেশের যুবারা। প্রথম দিনের অনুশীলনে যোগ দিয়েছেন বসুন্ধরা কিংসের 3 ফুটবলার। তবে ক্লাবের ছাড়পত্র না পাওয়ায় যোগ দেননি কিউবা মিচেল। অনুশীলন ক্যাম্প শেষে 26 আগস্ট ঢাকা ফিরবে বাংলাদেশ দল। মূল আসরে অংশ নিতে 29 আগস্ট ভিয়েতনামের উদ্দেশ্যে দেশ ছাড়বে লাল সবুজের যুবারা। বাছাই পর্বের সি গ্রুপের বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ভিয়েতনাম, ইয়েমেন ও সিঙ্গাপুর। 3 সেপ্টেম্বর থেকে শুরু হবে টুর্নামেন্ট। আমাদের সাথে বসুন্ধরার যে 3 জন প্লেয়ার ছিল, মুজিবুর রহমান, জনি, রিমন এবং শ্রাবণ, ওরা আমাদের সাথে এয়ারপোর্টে জয়েন করে আমরা টিম হোটেলে আসি এবং আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন। দুর্নীতি ও অবহেলায় ভঙ্গুর অবস্থায় থাকা নারায়ণগঞ্জের ওসমানী স্টেডিয়াম সংস্কারের জন্য অবশেষে নতুন প্রকল্প পাশ হয়েছে। ভেন্যুটিতে আধুনিক সুযোগ সুবিধা ফিরিয়ে আনতে এই উদ্যোগ নিয়েছে সরকার। এতে জেলার ক্রীড়াঙ্গনে হারানো জৌলুস ফিরবে বলে আশা খেলোয়াড়দের। নারায়ণগঞ্জ প্রতিনিধি আনোয়ার হাসানের তথ্য ও চিত্রে মাহফুজুল ইসলামের রিপোর্ট। ফুটবলের মনে মুন্না এমিলি কিংবা চুন্নু থেকে শুরু করে ক্রিকেটের শাহাদাত নাজমুল ইসলাম অপুরা উঠে এসেছেন নারায়ণগঞ্জ থেকে। অথচ সময়ের পরিক্রমায় জেলাটি হারাচ্ছে ক্রীড়াঙ্গনের জৌলুস। নেই ন্যূনতম মানের একটি স্টেডিয়ামও।
ব্যর্থতার আক্ষেপ নিয়ে দাঁড়িয়ে ওসমানী স্টেডিয়াম। একসময়ের সম্ভাবনাময়ী স্টেডিয়ামটির অবস্থা এখন নাজুক। প্লেয়াররা যখন প্র্যাকটিস করে টায়ার্ড হয়ে যায়, পানি খাওয়ার একটা ব্যবস্থা নেই কোনো এখানে। মাঠে একটা ড্রেসিং রুম নাই, মাঠে ঘাস নাই, কিছু নাই। এটা একটা মাদকের আশ্রয় আছে, সকাল থেকে আপনার রাত্র পর্যন্ত কন্টিনিউ চলে, মাদক চলে। শুধু সুযোগ সুবিধার অভাবই নয়, স্টেডিয়ামটির গ্যালারি, মাঠের ঘাস কিংবা বাউন্ডারির অবস্থা শোচনীয়। আর পাশেই দাঁড়িয়ে থাকা অর্ধনির্মিত আউটার স্টেডিয়ামটি দিচ্ছে অবহেলা আর দুর্নীতির প্রমাণ। যে বিগত 20 বছর যাবত এই মাঠের টাকা কয়েকবার বরাদ্দ হয়েছে, রাজনীতি নেতৃবৃন্দর ব্যর্থতার কারণে আমরা এখানে আনতে পারি না টাকাটা। আমি আশা করব এখন যারা জেলা ক্রীড়া সমিতি আছে আমাদের মাঠটা ঠিক করে দেব। জেলা প্রশাসক জানিয়েছেন শিগগিরই শুরু হবে স্টেডিয়ামটির সংস্কার কাজ। একদিকে হচ্ছে বাউন্ডারি ওয়াল, একটা ইনডোর স্টেডিয়াম অর্ধেক হয়ে পড়ে আছে, ইনডোর স্টেডিয়ামটা পুরোটা কীভাবে কমপ্লিট করা যায়, 2টি ওয়াশ ব্লক এবং একটা গ্যালারি, এই প্রকল্পগুলো আমরা গ্রহণ করেছি এবং গ্রহণ করে সেগুলো অনুমোদন নিয়ে এসেছি এবং এই প্রকল্পগুলো টেন্ডারে চলে গিয়েছে। স্টেডিয়ামটি হারানো জৌলুস ফিরে পেলে জেলা থেকে উঠে আসতে পারে মোনেম মুন্না, শাহরিয়ার হোসেন বিদ্যুতের মতো সম্ভাবনাময়ী খেলোয়াড়। মাহফুজুল ইসলাম, RTV। রাতের সংবাদ এই পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।